দুই ভাইকে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ, বিক্ষোভ, পুলিশের গুলিতে আহত 15। দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বেসুরো বাঁশি বাজাচ্ছে। চারিদিকে এত খাই খাই মনে হয় মানচিত্র খেয়ে ফেলবে, বললেন শামীম ওসমান। এবং সর্বশেষ জানাবো ঝিনাইদহ 1 উপনির্বাচনের তফসিল। চতুর্থ ধাপের 55 উপজেলায় ভোট 5 জুন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দুই ভাইকে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ, বিক্ষোভ, পুলিশের গুলিতে আহত 15। মন্দিরে আগুন দেওয়ার গুজব ছড়িয়ে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তপ্ত ফরিদপুরের মধুখালী। হত্যার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। সড়ক থেকে জনতাকে সরাতে টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধুখালীর বিভিন্ন স্থানে বিজিবির পাশাপাশি পুলিশ র্যাব মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের পিটুনিতে 2 মুসলিম সহোদর নিহত হওয়ার ঘটনার বিচার দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন স্থানীয়রা। সকাল 10টার আগে কয়েক হাজার লোক মধুখালী রেলগেট মানববন্ধন করার জন্য অবস্থান নেন। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে তারা কিছুটা দূরে মধুখালীর মালেকা চক্ষু হাসপাতালের সামনে অবস্থান নেন। এ সময় তারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন। পাশাপাশি মধুখালীর বাগাট বাজার ও মধুখালীর রেলগেট এলাকায়ও অবরোধ সৃষ্টি করেন। ফলে মহাসড়কের 10 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে মহাসড়ক থেকে লোকজন সরাতে পুলিশ টিয়ার সেল ও ফাঁকা গুলি ছোড়ে। এতে 15 জন আহত হন। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন জানান, পঞ্চপল্লীর ঘটনাকে কেন্দ্র করে মধুখালী উপজেলার পাইলট স্কুল থেকে নোয়াপাড়া পর্যন্ত বেশ কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে মহাসড়ক অবরোধের চেষ্টা হয়। কোথাও বুঝিয়ে শুনিয়ে, কোথাও টিয়ার সেল ও ফাঁকা গুলি ছুড়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করেছে পুলিশ। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার এমদাদ হোসেন বলেন, পঞ্চপল্লীর ঘটনাকে কেন্দ্র করে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় স্কুল থেকে নোয়াপাড়া পর্যন্ত বেশ কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধের চেষ্টা হয়। পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার পঞ্চপল্লীতে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ এনে আশরাফুল ও আসাদুল নামের নির্মাণ শ্রমিক 2 ভাইকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে মধুখালী থানার ইউএনও এবং ওসির নেতৃত্ব পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা হয়। এ সময় ফরিদপুর ও রাজবাড়ী থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা আরও উত্তেজিত হয়ে ওঠে। তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। খবর পেয়ে ফরিদপুর থেকে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ঘটনাস্থলে যান। প্রায় 6 ঘন্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বেসুরো বাঁশি বাজাচ্ছে। তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত। কৃষি, শিল্প সহ সব খাতে দেখা দিয়েছে মারাত্মক মন্দা। বিদ্যুতের লোডশেডিং এ মানুষ দিশেহারা। দরিদ্র মানুষ আছে অবর্ণনীয় কষ্টে। রোগ শোকের প্রকোপে হাসপাতালে জায়গা নেই। এক কথায় দেশ গরমে পড়ছে, কিন্তু 5% সরকারের কোনো বিকার নেই। এ অবস্থায়ও তারা মিথ্যা উন্নয়নের বেসুরো বাজি বাজিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশ পার্টি এবি পার্টি আয়োজিত মিডিয়া ব্রিফিং এ এসব অভিযোগ করেন দলের শীর্ষ নেতারা। তীব্র তাপদাহ পরিবেশ ও জনজীবন বিপর্যয়, দেশব্যাপী বিদ্যুৎ সংকটের প্রেক্ষাপটে সরকারের মৌনতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার বিকেলে এই মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, বৈশ্বিক তাপদাহের জন্য শিল্পোন্নত দেশগুলোই মূলত দায়ী, কিন্তু দিন শেষে আমাদের নিজেদের বাঁচার ব্যবস্থা নিজেদের উদ্যোগেই করতে হবে। এবি পার্টি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বর্তমান পরিস্থিতিতে জনগণকে সচেতন করতে জাতির সামনে নিজেদের বক্তব্য তুলে ধরছে বলে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশ ছিল সুজলা সুফলা, আজ কি এমন হলো? কেন প্রকৃতি পরিবেশ এত বিরূপ আচরণ করছে তা আমাদের বিবেচনায় নিতে হবে। বাংলাদেশের নদী, খাল, বিল সবই নিঃশেষ হওয়ার পথে। প্রধান নদীগুলোর উৎস মুখে বাঁধ নির্মাণ করে পার্শ্ববর্তী রাষ্ট্রটি বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার প্রক্রিয়া করছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা খাল, বিল দখল করে অবৈধভাবে দালান কোঠা নির্মাণ করেছে। বনের গাছ শুধু নয়, রাস্তাঘাটের গাছ পর্যন্ত কেটে উজাড় করা হয়েছে। বনের গাছ কাটায় বাধা দেওয়ায় সরকারি দলের বাহিনী বন কর্মকর্তাকে বুলডোজার চালিয়ে হত্যা পর্যন্ত করেছে। দেশকে বাঁচাতে, আগামী প্রজন্মকে রক্ষা করতে আমাদের এখনই ভূমিকা নিতে হবে। তিনি বলেন, যদিও অবৈধ সরকার, তারপরও তারা যদি ফারাক্কাতে পানি আনতে ব্যবস্থা নেয়, তিস্তা ব্রহ্মপুত্রের পানি আনতে উদ্যোগ নেয়, তাহলে আমরা সাধুবাদ জানাবো।
তিনি হিট অফিসার নিয়োগের মতো বালখিলাতা না করে অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ, গাছ ও প্রকৃতি রক্ষায় বাস্তব পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মিডিয়া ব্রিফিংয়ে মুজিবুর রহমান মঞ্জু গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, গত 3 দশকে রাজধানী থেকে 24 বর্গ কিলোমিটার আয়তনের জলধারার উধাও হয়ে গেছে এবং প্রায় 10 বর্গ কিলোমিটার সবুজ কেটে সাফ করে ফেলা হয়েছে। এগুলো করেছে সরকারের ছাত্রছায়ায় থাকা প্রভাবশালী মহল। তিনি বলেন, আজকে তীব্র তাপদাহে রাজধানীবাসীর জনজীবন যায় বিপর্যস্ত। এর সিংহভাগ দায় ক্ষমতাসীনদের। সরকার নাকি বিদ্যুৎ উৎপাদন করে লাভ করে ফেলেছে, অথচ বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এ মানুষ দিশেহারা। দরিদ্র মানুষের অবর্ণনীয় কষ্টের বর্ণনা তুলে ধরে মুজিবুর রহমান মঞ্জু আরো বলেন, রোগ শোকের প্রকোপে হাসপাতালগুলিতে তিল পরিমাণ জায়গা নেই। জনগণের এই চরম দুর্ভোগ ও কষ্টকর অবস্থায় 5% দামি সরকার মিথ্যা উন্নয়নের বেসুরাবাসী বাজিয়ে যাচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে ডক্টর মেজর অব মিনার বলেন, তীব্র তাপদাহে সবাইকে সচেতন হতে হবে। হিট স্ট্রোকের ব্যাপারে খেটে খাওয়া মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরাও সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ। তিনি উপস্থিত সকল সংবাদকর্মীকে ধন্যবাদ জানিয়ে ব্রিফিং সমাপ্ত করেন। চারদিকে এত খাই মনে হয় মানচিত্র খেয়ে ফেলবে, বললেন শামীম ওসমান। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য এম শামীম ওসমান বলেছেন, আমি যখন তোলারাম কলেজের ভিপি ছিলাম প্রচুর পাওয়ারফুল ছিলাম। এখনকার 10টা এমপির চেয়েও পাওয়ার বেশি ছিল সে সময়, তবুও 900 টাকার জন্য ফর্ম পূরণ করতে পারিনি। আমার বড় ভাই একজনের বাড়িতে গিয়েছিলেন 900 টাকার জন্য, নাম বলছি না। তারা সেদিন বলেছিল বন্ধক রাখার মতো কিছু কি আছে। তখন জীবন কানাই চক্রবর্তী স্যার আমার ফর্ম পূরণ করে দিয়েছিলেন। আমার সয়ে হাজারো ছেলের ফর্ম পূরণ হয়েছে, কিন্তু আমি আমারটা করিনি। এটাই ছিল অনৈতিকতা। এটাই ছিল নৈতিকতা। এখন নৈতিকতা নিয়ে রাজনীতি করতে চায়। এখন চারদিকে এত খাই মনে হয় মানচিত্র খেয়ে ফেলবে। তিনি আরো বলেন, আমাদের ছোট্ট এই দেশে 17 কোটি মানুষ না খেয়ে যদি কম হতো তাহলে আমরা ঘরে বসে খেতে পারতাম। তবে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জনসংখ্যা বেশি, সেটাই আমাদের জন্য এখন শক্তিতে পরিণত হয়েছে। তিনি বলেন, আমরা মনে করি আমরা যাদের দান করছি মনে হয় বিশাল ভালো কাজ করছি। এটা ভালো কাজ ঠিকই, তবে তার চেয়ে বড় হলো যে সুযোগ দিচ্ছি। তৃষ্ণার্তকে পানি পান করালেন, যে তৃষ্ণার্ত আপনার পানি পান করলো সেটা বড় বিষয়। সে যে দোয়া করবে সেটা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যাবে। দান করে দোয়া চাইতে হয় না। যাকে দান করবেন সে যখন ভাববে তার উপকার হয়েছে তখন এটার গুরুত্ব বেশি। শামীম ওসমান বলেন, এই পৃথিবী আপনাকে কিছু দেবে না, দরকার আপনার শেষ ঠিকানায়। সত্য হলো আমাদের যেতে হবে, আমি এটা মানি। তাই প্রতি রাতে তওবা ও নামাজ পড়ে ঘুমাই, কারণ কালকে আমি বাঁচবো কিনা জানি না। আমরা প্রত্যাশা নামে একটি সংগঠন করছি। গরমের জন্য এটা আটকে আছে, তবে গরম কমলেই আমরা প্রতিটি এলাকায় এই কার্যক্রম শুরু করব। তিনি বলেন, টাকার অভাবে চিকিৎসা না হওয়ার কষ্ট আমি ভোগ করেছি। 2001 সালের পর আমেরিকা ছিলাম, যখন আমি আমার মেয়ের জন্য অ্যান্টিবায়োটিক কিনতে পারিনি। আমাদের দিন অনেক কঠিনভাবে গেছে। আমাদের বড় বড় নেতা আত্মীয় ছিল, তারা এগিয়ে আসেনি। তিনি আরো বলেন, পৃথিবীতে চারদিকে যুদ্ধ। বড় দেশগুলো যদি বলে আগামী 2 বছর আমরা কোনো অস্ত্র বানাবো না, যদি 3 বছরের জন্য ওরা বলতো আমরা অস্ত্র তৈরি করব না, তাহলে পৃথিবীর একটা মানুষকেও না খেয়ে থাকতে হবে না। আশা করি পৃথিবীর বড় বড় নেতাদের এই সেন্সটা হবে, পৃথিবীর মানুষগুলো ভালো থাকবে। ঝিনাইদহ 1 উপনির্বাচনের তফসিল, চতুর্থ ধাপের 55 উপজেলায় ভোট 5 জুন। ঝিনাইদহ 1 আসনে উপনির্বাচনে এবং 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে 55টি উপজেলায় আগামী 5 জুন ভোটের দিন নির্ধারণ করে পৃথক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের 32তম সভা শেষে এই তফসিল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওই সভায় এই 2 তফসিল চূড়ান্ত করা হয়। পরে কমিশন সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনের ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ঝিনাইদহ 1 শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই গত 16 মার্চ বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ব্যাংকের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া ওই আসনের উপনির্বাচনের তফসিল গতকাল ঘোষণা করেছে ইসি। এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 7 মে, মনোনয়নপত্র বাছাই 9 মে, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল 10-14 মে, আপিল নিষ্পত্তি 15 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 16 মে, প্রতীক বরাদ্দ 17 মে এবং ভোট গ্রহণ 5 জুন। এখানে কাগজের ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন, 6ষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ও শেষ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। এসব উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 9 মে, মনোনয়নপত্র বাছাই 12 মে, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের 13-15 মে, আপিল নিষ্পত্তি 16-18 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 19 মে,
প্রতীক বরাদ্দ 20 মে এবং ভোট গ্রহণ 5 জুন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট হবে। তিনি জানান, চতুর্থ ধাপে 54টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। নওগাঁ মহাদেবপুর উপজেলায় একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে যে নির্বাচন স্থগিত হয়েছিল সেটা এর সঙ্গে যুক্ত হবে। ফলে 55টি উপজেলায় ভোট হবে চতুর্থ ধাপে বলেও জানান ইসি সচিব। চতুর্থ ধাপে 2টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম মাধ্যমে ভোট হবে, বাকিগুলো স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।